হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি প্রাইমারি টেট ২০২৬ এর প্রস্তুতির জন্য শিশু বিকাশ ও শিখন পদ্ধতির ওপর নমুনা প্রশ্নপত্র। এই শিশু বিকাশ ও শিখন পদ্ধতির ৩ টে ধাপ। শিশু বিকাশ চাইল্ড ডেভেলপমেন্ট, পরেরটা হচ্ছে অন্তর্ভুক্তিকরণ শিক্ষা ধারণা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বোঝা। আর ৩ নম্বর হচ্ছে শিখন ও শিখন বিজ্ঞান, লার্নিং অ্যান্ড পেডাগজি। তাহলে এই ৩ টার ওপর তোমাদের প্রস্তুতি প্রশ্নপত্র নিয়ে এসেছি। আজকে করব আমরা শিশু বিকাশ চাইল্ড ডেভেলপমেন্টের ওপর সেট 1A। পরেরটা হবে অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বোঝা, এটা হবে অন বি। আর শিখন বা শিখন বিজ্ঞান এটা প্যাডাগজি, এটা হবে অন সি। তো তোমরা যারা মোট পরীক্ষা হবে ১৫০ নম্বরের, দেখো ১, ২, ৩, ৪, ৫টা সাবজেক্টের ওপর ৩০-৩০ করে। তোমরা মোটামুটি ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্ট সায়েন্স, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, বাংলা, ইংরেজি থাকবে। আমি ধরে নিলাম প্রত্যেকে একটা সেকশানে ভালো। কেউ ম্যাথে ভালো, কেউ এনভায়রনমেন্টে ভালো, কেউ ইংরেজিতে ভালো, কেউ বেঙ্গলিতে ভালো। কিন্তু চাইল্ড ডেভেলপমেন্টটা সবারই দরকার। তাই তোমার একটা ভালো ৩০, আর চাইল্ড ডেভেলপমেন্ট ৩০, ৬০। ৬০ এ ৭ পেতে হবে। আর এনভায়রনমেন্ট স্টাডিজ এটা সবাইকেই করতে হবে। এই ৩ টে জিনিস দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ৩০, এনভায়রনমেন্ট স্টাডিজ ৩০, আর বাংলা, ইংরেজি আর ম্যাথমেটিক্স ৩ টের মধ্যে একটা। তাহলে কত হলো? ৯০। ৯০ এ যদি ৯০ পাওয়ার টেনডেন্সিটা আমাকে তৈরি করতে হবে ৩ টে সাবজেক্টের উপর। বাকি থাকলো ২ টো। বাকি ২ টোর মধ্যে তোমাকে 45 বা 50 পেতে হবে। ৬০ এর মধ্যে 40 পেলেই হবে, বা 50% 30 পেলেই হবে। তাহলে ১৫০ এর মধ্যে ৯০ উঠে যাবে। কি বুঝতে পারলাম? দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজি অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজ এই দুটো ৩০-৩০, ৬০ আমাকে কমপ্লিট ধরতেই হবে। যে আমি ৬০ পাবো। তার জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে। আর কি বললাম? যে তোমার একটা নিজস্ব সাবজেক্ট। দেখো, কেউ আর্টস আছো, কেউ সায়েন্স আছো, কেউ আর্টসে বাংলা আছে, কেউ আর্টসে ইংরেজি আছে। তাহলে একটা নিজের সাবজেক্ট পেয়ে যাচ্ছ। তাহলেই সেখান থেকে ৩০। তাহলে মোট হলো ৯০। আর একটা, আর ২ টো বাকি থাকছে। ওই ২ টো থেকে তোমাদেরকে ২০-৩০ পেলেই কিন্তু তোমরা টেট পাস করে যাবে। বোঝাতে পারলাম? তাহলে আজকে আমরা করব চাইল্ড ডেভেলপমেন্টের ১ম ধাপ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির ১ম ধাপ হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে কনসেপ্ট ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চাইল্ড উইথ স্পেশাল নিড, আমরা যেটাকে CWSN বাচ্চাদের নিয়ে। তারপর হচ্ছে লার্নিং অ্যান্ড প্যাডাগজি। দেখো, আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে? তারপরে চাইল্ড ডেভেলপমেন্ট, শিশুর বিকাশ। এখানে বলেছে যে বিকাশের ধারণা ও নীতিমালার সমূহ বৃদ্ধি ও পরিপক্ক বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য, শিক্ষার সাথে বিকাশের সম্পর্ক, বিকাশের উপাদান বা নিয়ন্ত্রক হিসেবে বংশগতি ও পরিবেশ, সামাজিকরণ প্রক্রিয়া, সামাজিক বিশ্ব, শিশু, শিক্ষক, পিতা মাতা, বয়স সন্ধি ও সমবয়সী ও সহপাঠী, আর্জেন্স জোন্স এবং রুশোর মতো জীবনকালের গুরুত্বপূর্ণ পর্যায়সমূহ, জীবনকালের প্রতিটি পর্যায়ে অনুযায়ী শারীরিক, মনস্তাত্ত্বিক এবং সামাজিক বিকাশ। তারপরে আসছে যে শারীরিক, সামাজিক, আবেগীয়, ভাষাগত, জ্ঞানীয় বিকাশ, পিয়াজে, কোলবার্গ, ভাইগটস্কির দৃষ্টিভঙ্গি, মতবাদ, ব্যক্তিত্ব, অর্থ, প্রকৃত তত্ত্বসমূহ, এসব নিয়ে আমাদের প্রশ্ন আছে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন আমাদের বলছি যে শিশুরা তাদের বাবা মায়ের কাছ থেকে যে গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি পায় সেগুলিকে বলা হয় বংশ, বংশগতি, পরিবেশ, উপরের কোনটিই নয়। শিশুরা তাদের বাবা মায়ের কাছ থেকে যে গুণাবলী বা বৈশিষ্ট্যগুলো পায় সেগুলোকে বলা হয়। আমি তোমাদেরকে বারবার বলছি যে চাইল্ড ডেভেলপমেন্ট প্রশ্নগুলোকে তোমরা ২ বার করে একটু পড়বে, ভালো করে একবার পড়বে। হ্যাঁ, পড়ে দিলাম, ছেড়ে দিলাম। শেষ পর্যন্ত কি চেয়েছে সেটাকে পড়বে। ১ নম্বর প্রশ্ন দেখো, শিশুরা তাদের বাবা-মায়ের কাছ থেকে যে গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি পায় সেগুলোকে বলা হয় বংশ, বংশগতি, বংশানুক্রম, পরিবেশ, ওপরে কোনটিই নয়। সঠিক উত্তর দেখো বংশগতি। দেখো,
আমি তোমাদের নোট দিচ্ছি যে বাবা মায়ের শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্য বা গুণাবলী, যেমন চোখের রং, চুলের ধরন, গায়ের রং, বুদ্ধিমত্তা ইত্যাদি জিনের মাধ্যমে যখন সন্তানের শরীরে স্থানান্তরিত হয়, তখন সেই জৈবিক প্রক্রিয়াকে বংশগতি বলা হয়। তো এই বংশগতির কনসেপ্টটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। পরের প্রশ্ন দেখো, যে ক্রিটিক্যাল পেডাগজি অর্থাৎ সমালোচনামূলক শিক্ষা বিজ্ঞান দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ১. শিক্ষার্থীদের স্বাধীনভাবে যুক্তি দেখানোর প্রয়োজন নেই। ২. শিশুরা স্কুলের বাইরে যা শেখে তা অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয়। ৩. শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং উপলব্ধিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪. শিক্ষকের সর্বদা শ্রেণীকক্ষের নির্দেশনা, পরিচালনা বা নেতৃত্ব দেওয়া উচিত। সঠিক উত্তর দেখো, যে শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং উপলব্ধিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের এখানে দিয়েছি যে ক্রিটিক্যাল পেডাগজি বা সমালোচনামূলক শিক্ষা বিজ্ঞান বিশ্বাস করে যে শিক্ষাদান প্রক্রিয়ায় শিক্ষার্থীরা কেবল নিষ্ক্রিয় শ্রোতা নয়, তারা সমাজ এবং তাদের চারপাশের পরিবেশ থেকে যে বাস্তব অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি অর্জন করে, শ্রেণীকক্ষে সেগুলোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত। এটি শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে এবং প্রশ্ন তুলতে উৎসাহিত করে। বোঝা গেছে? সেজন্য এটা বলছি যে শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং উপলব্ধিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩ নম্বর প্রশ্ন, ভাইগটস্কির মতে যেকোনো শিশুর বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? যেকোনো শিশুর বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? পরিবার, বিদ্যালয়, সমাজ, ধর্ম। সঠিক উত্তর দেখো, সমাজ। ভাইগটস্কি বিশ্বাস করেন যে শিশুরা তাদের চারপাশের সমাজ, সংস্কৃতি এবং মানুষের সাথে মেলামেশা এবং মিথস্ক্রিয়া অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে সবচেয়ে ভালো শিখতে এবং বিকশিত হতে পারে। তাঁর মতে সামাজিক পরিবেশই শিশুর চিন্তাভাবনা এবং বুদ্ধির বিকাশ ঘটায়। পরের প্রশ্ন, বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? ফলাফলের সাথে সম্পর্কিত পরিবর্তন, পরিমাপের সাথে সম্পর্কিত পরিবর্তন, ১ এবং ২ উভয়ই, ওপরের কোনটি নয়। দেখো সঠিক উত্তর বলছি ১ এবং ২ উভয়ই। তাহলে মনোবিজ্ঞানের ভাষায় বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট বলতে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক এবং আবেগীয় যে সব ধরনের পরিবর্তনকে বোঝায়। তাহলে একটা শিশু যখন বড় হচ্ছে তখন তার শারীরিক, মানসিক, সামাজিক এবং আবেগীয় সব ধরনের পরিবর্তনকে বোঝায়। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কথা ৪ টি। তাহলে পরিমাণগত পরিবর্তন কি? না, যা পরিমাপ করা যায়, যেমন উচ্চতা বা ওজন বৃদ্ধি পাওয়া, যেটিকে আমরা সাধারণত বৃদ্ধি বা গ্রোথ বলে থাকি, যা বিকাশেরই অংশ। গুণগত পরিবর্তন কি? না, তো যা কাজের ক্ষমতা বা দক্ষতা, যা কাজের ক্ষমতা বা দক্ষতার সাথে সম্পর্কিত, যেমন চিন্তাভাবনার পরিপক্কতা আসা বা কথা বলতে শেখা, এটা ফলাফলের সাথে সম্পর্কিত পরিবর্তন। হয়ে গেছে? সেজন্য ১ এবং ২ উভয়টাই হবে ৩ নম্বর প্রশ্ন উত্তর। ৫ নম্বর প্রশ্ন, শিশুর আচরণ বা অধ্যয়নের স্টাডি অফ চাইল্ড বিহেভিয়ার সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি? শিশুর আচরণ অধ্যয়নের সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি? পরিদর্শন পদ্ধতি, ইন্সপেকশন মেথড, ব্যবহারিক বা পরীক্ষামূলক পদ্ধতি, প্র্যাকটিক্যাল মেথড, সাক্ষাৎকার পদ্ধতি, ইন্টারভিউ মেথড, ব্যক্তিগত কেস স্টাডি পদ্ধতি, পার্সোনাল স্টাডি মেথড। এটা বলছি যে মনোবিদ্যায় এই পদ্ধতিটি সবচেয়ে বেশি কার্যকর হওয়ার কারণগুলো হলো যে গভীর ও পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ। কেস স্টাডি পদ্ধতিটি, আচ্ছা এখানে সঠিক উত্তর হচ্ছে ব্যক্তিগত বা কেস স্টাডি পদ্ধতি, যে পার্সোনাল স্টাডি মেথড, যে শিশুর আচরণে, যে এটা বলছি যে কেস স্টাডি পদ্ধতি একটি নির্দিষ্ট শিশুর অতীত ইতিহাস, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, পরিবেশ এবং তার আচরণের গভীর অনুসন্ধান করা আর খোঁজা সমস্যার মূল কারণ খোঁজা, যে কোনো শিশুর আচরণে কোনো অস্বাভাবিকতা বা বিশেষ বৈশিষ্ট্য থাকলে তার পিছনে আসলে কারণটি জানতে এই পদ্ধতি চিকিৎসামূলক বা নিবিড়ভাবে সাহায্য করে। আর ব্যক্তিগত মনোযোগ হচ্ছে প্রতিটি শিশুরই অনন্য। এই পদ্ধতি সাধারণীকরণের বদলে নির্দিষ্ট শিশুর অনন্য চাহিদার উপর ফোকাস করে।
হয়ে গেছে? তাহলে শিশুর আচরণ অধ্যয়নের সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে ব্যক্তিগত কেস স্টাডি বা পার্সোনাল স্টাডি। পরের প্রশ্ন ৬ নম্বর প্রশ্ন যে শিশুর বিকাশের প্রকৃত অর্থ কী? শিশুর বিকাশের প্রকৃত অর্থ। শিশুর দৈর্ঘ্য, প্রস্থ, স্থূলজ, মোটা হওয়া, মানসিক ও বুদ্ধি ভিত্তিক ক্ষমতা বিকাশ, শিশুর সার্বিক সর্বাঙ্গীন বিকাশ, শিশুর বৃদ্ধি হওয়া। প্রকৃত অর্থ তার সঠিক উত্তর দিয়েছি দেখো, শিশুর সার্বিক বা সর্বাঙ্গীন বিকাশ, ওভারঅল ডেভেলপমেন্ট। একটা কথার মধ্যেই আছে দেখো, ওভারঅল ডেভেলপমেন্ট, তাই না? যে বিকাশ কেবল উচ্চতা, ওজন বাড়ার বা শারীরিক বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি জীবনব্যাপী বহুমুখী প্রক্রিয়া, যার মধ্যে শিশুর সব ধরনের পরিবর্তন জড়িত থাকে। কি, কি পরিবর্তন? শারীরিক বিকাশ, শরীরের গঠন ও হাড়ের বৃদ্ধি। মানসিক ও বুদ্ধিবৃত্তির বিকাশ, চিন্তা করা, সমস্যা সমাধান করার এবং নতুন কিছু শেখার ক্ষমতা। সামাজিক ও আবেগীয় বিকাশ, অন্যের সাথে মিশতে শেখা, নিজের অনুভূতি প্রকাশ ও নিয়ন্ত্রণ করতে পারা। আর ভাষাগত বিকাশ, কথা বলা ও যোগাযোগের দক্ষতা অর্জন করা। আমরা পরের প্রশ্নে যাই, ৭ নম্বর প্রশ্নে। ৭ নম্বর প্রশ্ন বলছে যে কোন বয়সের মধ্যে শিশুদের মধ্যে অভ্যাস গড়ে ওঠে? কোন বয়সের মধ্যে শিশুদের মধ্যে অভ্যাস গড়ে ওঠে? শৈশবকালে? জন্ম থেকে? এটি সবসময় চলতে থাকে না গর্ভাবস্থায়? তাহলে সঠিক উত্তর দেখো, শৈশবকালে। কেন? মনোবিজ্ঞান এবং শিশু বিকাশের দৃষ্টিকোণ থেকে এর কারণগুলো নিচে আলোচনা করা হলো। দেখো যে প্রস্তর স্থাপন, হ্যাঁ? ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে যে শৈশবকাল, বিশেষ করে প্রাথমিক শৈশব বা আর্লি চাইল্ডহুড, যা ২ থেকে ৬ বছর পর্যন্ত বিস্তৃত, হলো মানুষের জীবনে এমন একটি সময় যখন মস্তিষ্কের বিকাশ খুব দ্রুত ঘটে। এই সময়ে শিশুরা যা দেখে এবং শেখে তা তাদের আচরণে স্থায়ী রূপ নিতে শুরু করে। আর অনুকরণ প্রিয়তা হচ্ছে শৈশব শিশুরা মা, বাবা, পরিবার এবং চারপাশের মানুষদের আচরণ খুব নিবিড়ভাবে অনুকরণ করে। প্রতিদিন ছোট, ছোট কাজ যেমন নির্দিষ্ট সময়ে ঘুমানো, দাঁত মাজা, খাবার খাওয়ার নিয়ম বা খেলনা গুছিয়ে রাখা বারবার করার মাধ্যমে তাদের মধ্যে একটি স্থায়ী অভ্যাসের সৃষ্টি হয়। তাহলে পরের প্রশ্নে যাই আমরা, ৮ নম্বর প্রশ্ন। শিশুদের ভাষার বিকাশ নিচের কোনটির উপর নির্ভর করে? উন্নত আর্থ-সামাজিক পরিবেশ, উন্নত বিদ্যালয় শিক্ষা, শিশুকে নিজের মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া, উপরের সব কয়টি? দেখো সঠিক উত্তর হচ্ছে উপরের সব কয়টি। এটা দেখো যে শিশুদের ভাষার বিকাশ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সুন্দর ও কার্যকর হওয়ার জন্য বিকল্প দেওয়া সব কয়টি উপাদানই দারুণ ভূমিকা পালন করে। কি, কি? বলেছি যে উন্নত আর্থ-সামাজিক পরিবেশ। যে পরিবার বা পরিবেশের আর্থ-সামাজিক অবস্থা ভালো, সেখানে শিশুরা বইপত্র, শিক্ষামূলক খেলনা এবং ভাষা শেখার বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা পায়। তাই না? উন্নত বিদ্যালয় শিক্ষা, যে বিদ্যালয়ের শিক্ষকের সঠিক উচ্চারণ, গল্প বলা, কবিতা আবৃত্তি এবং বন্ধুদের সাথে কথোপকথনের মাধ্যমে শিশুর শব্দভান্ডার ও ব্যাকরণগত জ্ঞান দ্রুত বাড়ে। আর শিশুকে নিজের মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া, এটি ভাষা বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশু যখন ভয় না পেয়ে নিজের মনের কথা, আনন্দ বা ভয়ের অনুভূতি প্রকাশ করার সুযোগ পায়, তখন তার কথা বলার জড়তা কেটে যায় এবং ভাষার প্রকাশভঙ্গি উন্নত হয়। পরের প্রশ্ন দেখি যে বর্তমান পরিস্থিতিতে শিক্ষার সঠিক রূপ বা মাধ্যম কোনটি? সহশিক্ষা বা ছেলে মেয়েদের একসাথে শিক্ষা, কারিগরি বা প্রযুক্তিগত শিক্ষা, নৈতিক বা আদর্শগত শিক্ষা, আর উপরের সব কয়টি? সঠিক উত্তর হচ্ছে উপরের সব কয়টি। সহশিক্ষাটা কি? কোএডুকেশন। ছেলে এবং মেয়েদের একসাথে পড়াশোনা করার সুযোগ দিলে তাদের মধ্যে পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে, যা বাস্তব জীবনের জন্য অত্যন্ত জরুরি। আর কারিগরি বা প্রযুক্তিগত শিক্ষা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন, যে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে স্বাবলম্বী হতে এবং আধুনিক কর্মক্ষেত্রের সাথে তাল মিলিয়ে চলতে প্রযুক্তি ও কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। নৈতিক ও আদর্শ শিক্ষাটা কি? কেবল ডিগ্রি অর্জন করলেই চলে না। একজন ভালো এবং সৎ মানুষ হওয়ার জন্য
মূল্যবোধ, সততা এবং নৈতিকতার শিক্ষা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। ১০ নম্বর প্রশ্ন হচ্ছে যে বিদ্যালয় হিন্দি শেখানো উচিত কারণ হিন্দি আমাদের জাতীয় ভাষা, হিন্দি একটি সমৃদ্ধ ভাষা, হিন্দি হলো সাধারণ মানুষের ভাষা, এটি শিক্ষার একটি সহজ এবং সঠিক মাধ্যম। সঠিক উত্তর দেখো হিন্দি একটি সমৃদ্ধ ভাষা। কোনটি কেন অন্যগুলো ভুল? ভুল হচ্ছে যে ১ নম্বর ভুল। কেন? যে ভারতের কোনো জাতীয় ভাষা নেই। ৩ নম্বরটা কি? যে এটি সবার জন্য প্রযোজ্য এবং গ্রহণযোগ্য কারণ নয় যে হিন্দি সাধারণ মানুষের ভাষা। এটা সবার জন্য গ্রহণযোগ্য নয়। ৪ নম্বর হচ্ছে হিন্দি শিক্ষার একমাত্র বা সার্বজনীন সহজ ও সঠিক মাধ্যম নয়। সেজন্য ২ নম্বর ঠিক যে হিন্দি একটি সমৃদ্ধ ভাষা। ১১ নম্বর প্রশ্ন যে আত্মীকরণ, অ্যাসিমিলেশন নিচের কোনটি অন্য নাম? মানে আত্মীকরণ নিচের কোনটির অন্য নাম? ব্যাখ্যা বা প্রদর্শন, দৃষ্টান্ত বা উদাহরণ, তুলনা, বর্ণনা। সঠিক উত্তর দেখো তুলনা। কেন? দেখো যে শিক্ষাবিজ্ঞান বা শিক্ষাদান পদ্ধতিতে কোনো নতুন বিষয়কে ভালোভাবে বোঝার জন্য বা আত্মীকরণ করার জন্য আমরা অনেক সময় সেটিকে অন্য একটি চেনা বিষয়ের সাথে তুলনা করে থাকি। এই তুলনার সাহায্যে এই তুলনার সাহায্য করার মাধ্যমেই নতুন জ্ঞান মনের মধ্যে পাকাপাকিভাবে জায়গা করে নেয় বা আত্মিকৃত হয়। সেজন্য এটা হচ্ছে তুলনা। ১২ নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষার মূলনীতির প্রধান উদ্দেশ্য কি ছিল? শিক্ষার মূলনীতির প্রধান উদ্দেশ্য কি ছিল? ১. বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে আমাদের শিক্ষা দেওয়া উচিত। ২. আমাদের বহুমুখী বৈচিত্র্যময় পাঠ্যক্রমের উপর জোর দেওয়া উচিত। ৩. আমাদের এখন শিক্ষা দেওয়া উচিত যা যুদ্ধের সময়ও কাজে লাগে। ৪. আমাদের এমন শিক্ষা দেওয়া উচিত যা পারিবারিক বা গৃহস্থালির সমস্যার সমাধান করে। সঠিক উত্তর দেখো যে আমাদের বহুমুখী এবং বৈচিত্র্যময় পাঠ্যক্রমের উপর জোর দেওয়া উচিত। যে শিক্ষাবিজ্ঞানে শিক্ষার মূল নীতি বা কার্ডিনাল প্রিন্সিপাল মূলত শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রয়োজনের উপর জোর দেওয়া। একটি বহুমুখী বা বৈচিত্র্যময় পাঠ্যক্রম থাকলে প্রত্যেক শিক্ষার্থী তার নিজের আগ্রহ ও ক্ষমতা অনুযায়ী পড়াশোনা ও কাজ শেখার সুযোগ পায়, যা শিক্ষার মূল উদ্দেশ্য। ১৩ নম্বর প্রশ্ন হচ্ছে শৃঙ্খলা, ডিসিপ্লিন শিক্ষায় কিভাবে সাহায্য করে? ১. এর দ্বারা শ্রেণীকক্ষ সহজে নিয়ন্ত্রিত করা যায়। ২. এর দ্বারা আচরণের মধ্যে সমতা বা মিল দেখা যায়। ৩. নিয়ম মেনে চলার মাধ্যমে একটি সংস্কৃতিবান জীবন শুরু হয়। ৪. অভ্যন্তরীণ গুণাবলী সুষম ও ভারসাম্যপূর্ণভাবে বিকশিত হয়। সঠিক উত্তর দেখো যে অভ্যন্তরীণ গুণাবলী সুষম ও ভারসাম্যপূর্ণভাবে বিকশিত হয়। শিক্ষার ক্ষেত্রে শৃঙ্খলার আসল উদ্দেশ্য শুধু ক্লাসরুমে শান্ত রাখা বা সবাইকে জোর করে একই নিয়মে মানানো নয়। আসল শৃঙ্খলা হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে একজন শিক্ষার্থীর ভেতরের সমস্ত ভালো গুণ ও প্রতিভা সুন্দরভাবে এবং সমান তালে বিকাশিত বিকশিত হওয়ার সুযোগ পায়। একটি শিক্ষার্থীকে ভেতর থেকে একজন দায়িত্বশীল মানুষ হিসাবে গড়ে তোলে। ১৪ নম্বর প্রশ্ন দেখো মূল্যায়ন এভলিউশন একজন শিক্ষককে নিজের কোন উপায়ে সাহায্য করে? একটি কর্মমুখী গবেষণা নতুন পথ খুলে দেয়। একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের বিভিন্ন গ্রুপে বা শ্রেণীতে ভাগ করতে পারেন। একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের সাথে প্রতিক্রিয়া বা ফিডব্যাক দিতে পারেন। উপরে সব কয়টি? সঠিক উত্তরের উপরে সব কয়টি। কি কি? মূল্যায়ন একজন শিক্ষককে নিচের কোন উপায়ে সাহায্য করে? দেখো ও বলেছে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন একজন শিক্ষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার, কারণ এটি একসাথে অনেকগুলো কাজ করতে সাহায্য করে। ১. অ্যাকশন রিসার্চ বা কর্মমুখী গবেষণা। পড়াশোনার সময় কোথাও সমস্যা হচ্ছে তা বুঝে শিক্ষক নিজের পড়ানোর পদ্ধতি উন্নত করার নতুন নতুন উপায় বা গবেষণা করতে পারে। গ্রুপে বা শ্রেণীতে ভাগ করা। মূল্যায়নের মাধ্যমে বোঝা যায় কোন শিক্ষার্থীরা এগিয়ে আছে আর কাদের একটু বাড়তি সাহায্যের প্রয়োজন। সেই অনুযায়ী তাদের আলাদা গ্রুপ তৈরি করে শেখানো সহজ হয়। প্রতিক্রিয়া বা ফিডব্যাক দেওয়া। শিক্ষার্থীরা কেমন শিখেছে বা শিখছে তা মূল্যায়ন করে শিক্ষক সাথে সাথেই তাদের মতামত
দিতে পারেন, যাতে তারা নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারে। প ১৫ নম্বর প্রশ্ন দেখো যে শিখনের প্রক্রিয়ার বৈশিষ্ট্য হিসেবে নিচের কোন বিবৃতিটি বিবেচনা করা যায় না? শিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র জায়গা যেখানে শিখন ঘটে। শিখন একটি ব্যাপক বা সামগ্রিক প্রক্রিয়া। শিখন হলো লক্ষ্য ভিত্তিক। অশিখন বা কোনো কিছু মন থেকে বাদ দেওয়া এক ধরনের শিখন প্রক্রিয়া। সঠিক উত্তর দেখো একেরটা, যে শিক্ষা প্রতিষ্ঠানই একমাত্র জায়গা যেখানে শিখন ঘটে। ১৬ নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি মূল্যায়নের বৈশিষ্ট্য নয়? এটি একটি সামগ্রিক প্রক্রিয়া যা আচরণের ৩টি ক্ষেত্রেই কভার করে। এটি একটি নিয়ন্ত্রান্ত্রিক প্রক্রিয়া যা আগে থেকে নির্ধারিত উদ্দেশ্যের দিকে এগিয়ে যায়। এটি একটি একদম শেষ পর্যায়ে করা হয়। এটি একটি উদ্দেশ্যপূর্ণ কাজ যা শিক্ষক ও ছাত্র উভয়ের প্রয়োজনের পূরণ করে। সঠিক উত্তর দেখো তিনেরটা, এইটি কাজের একদম শেষ পর্যায়ে করা হয়। ১৭ নম্বর প্রশ্ন দেখো যে ক্লাসরুমে অডিও ভিজুয়াল বা দৃশ্য শ্রাব্য উপাদান। অডিও ভিজুয়াল কোনোভাবে একজন শিক্ষকের বিকল্প হতে পারে না, কারণ একজন শিক্ষক তার বুদ্ধিমত্তা ও কৌশলের মাধ্যমে আচরণের ৩টি ক্ষেত্রের সবকটি উদ্দেশ্য অর্জন করতে পারেন। কেবল একজন দক্ষ শিক্ষকই রেডিও, টিভি বা কম্পিউটার প্রচারের জন্য ভালো শিখন সামগ্রী তৈরি করতে পারেন। শিক্ষক ছাড়া ক্লাসে কোনো অডিও ভিজুয়াল উপাদানই শিখন সামগ্রী হিসেবে কাজ করতে পারে না। উপরের সবকয়টি। সঠিক উত্তর হচ্ছে উপরের সবকয়টি। বলছে টিভি, প্রজেক্টর বা কম্পিউটার ক্লাসরুমে পড়ানোর ক্ষেত্রে অনেক সাহায্য করলেও এগুলো কখনোই একজন রক্ত মাংসের শিক্ষকের জায়গা নিতে পারে না, কারণ শিক্ষকের বুদ্ধিমত্তা। একটি যন্ত্র বা অডিও ভিজুয়াল উপাদান শুধু তথ্য দেখাতে পারে, কিন্তু একজন শিক্ষক তার বুদ্ধি ও কৌশল দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, আবেগ, আচরণ এই এই ৩টি ক্ষেত্রেই বিকাশ ঘটাতে পারেন, যা কোনো যন্ত্র একা পারে না। শিখন সামগ্রী তৈরি। রেডিও, টিভি বা কম্পিউটার শিক্ষামূলক যা কিছু দেখানো হয়, সেখানে কিন্তু কোনো না কোনো দক্ষ শিক্ষক বা শিক্ষাবিদই তৈরি করেন। শিক্ষক না থাকলে এই সামগ্রীগুলি তৈরি হতো না। উপাদানের সঠিক ব্যবহার। ক্লাসে প্রজেক্টর বা অডিও ভিজুয়াল উপাদান চললেই শিক্ষার্থীরা নিজে নিজে সব শিখে যাবে না। শিক্ষক যদি সেই উপাদানগুলিকে বুঝিয়ে না দেন, তবে সেটি কেবলই একটা বিনোদনের মাধ্যম হয়ে থাকবে, শিখন সামগ্রী হয়ে উঠবে না। তাই না? পরের প্রশ্ন ১৮, শৈশবকালে কোন অভ্যাসটি সবচেয়ে বেশি দেখা যায়? পড়াশোনা করা, মারামারি করা, অনুকরণ করা বা নকল করা? এগুলো কোনোটিই নয়। সঠিক উত্তর দেখো অনুকরণ করা বা নকল করা, মিমিক্রিং। দেখো যে কেন এটি সঠিক? অনুকরণ করা বা নকল করা, যে শৈশবকালে শিশুরা তাদের চারপাশের পরিবেশ, বিশেষ করে বাবা মা, ভাই বোন এবং শিক্ষক ও বন্ধুদের খুব কাছে থেকে লক্ষ্য করে। তারা যা দেখে এবং শোনে, ঠিক সেভাবেই কথা বলা বা কাজ করার চেষ্টা করে। এই অনুকরণ করার অভ্যাসের মাধ্যমে শিশুরা খুব দ্রুত নতুন ভাষা, আচরণ এবং নানা রকমের কাজ শিখতে পারে। তাই শৈশবে এই অভ্যাসটি সবচেয়ে বেশি দেখা যায়। ১৯ নম্বর প্রশ্ন, যে শিখনের প্রকৃত অর্থ কি? ক্লাসে প্রথম হওয়া, পণ্ডিত হওয়া বা জ্ঞানী হওয়া, অভিজ্ঞতার মাধ্যমে আচরণের পরিবর্তন, কাজ করার জন্য সক্রিয় হওয়া? সঠিক উত্তর দেখো যে অভিজ্ঞতার মাধ্যমে আচরণের পরিবর্তন। কেন এটি সঠিক? যে শিক্ষা বিজ্ঞান ও মনোবিজ্ঞানের ভাষায় কেবল বইয়ের পড়া বা মুখস্থ করা, পরীক্ষায় প্রথম হওয়াই প্রকৃত উদ্দেশ্য নয়। আমরা যখন নতুন কোনো অভিজ্ঞতা অর্জন করি বা কোনো কিছু নতুন করে চর্চা করি, তখন আমাদের পুরনো আচরণ ও অভ্যাসের মধ্যে একটি স্থায়ী ও ইতিবাচক পরিবর্তন আসে। ভালো মন্দ বুঝতে পারে এবং সেই অনুযায়ী নিজের আচার ব্যবহার বদলে ফেলাই হলো প্রকৃত শিখন। ২০ নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন বয়সের মধ্যে শিশুদের মধ্যে ভাষার বিকাশ ঘটে? শৈশবকালে, জন্মের মাধ্যমে, প্রাপ্তবয়স্ক কালে, গর্ভাবস্থায়? সঠিক প্রশ্ন হচ্ছে শৈশবকালে। কেন এটি সঠিক? যে শিশুদের ভাষার বিকাশ মূলত শুরু হয় শৈশবকালে, বিশেষ করে প্রারম্ভিক শৈশব বা আর্লি চাইল্ডহুডে। জন্মের সময় শিশুরা কেবল কান্নার মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করে, কিন্তু শৈশবকালে তাদের চারপাশের মানুষের কথা শুনে আস্তে আস্তে শব্দ বলতে শেখে, ছোট ছোট বাক্য তৈরি করে এবং খুব দ্রুত ভাষা আয়ত্ত করে ফেলে।
3 থেকে 6 বছরের বয়সের মধ্যে শিশুরা ভাষার এই বিকাশের সবচেয়ে দ্রুত গতিতে ঘটে। সেজন্য হয়েছে এটা বাই চাইল্ডহুড, শৈশবকালে। এই পর্যন্তই আজকে। আজকে আমরা প্রথম সেট করলাম শিশু বিকাশ, চাইল্ড ডেভেলপমেন্টের উপর। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে পরের সেটগুলো তাড়াতাড়ি তোমরা দেখতে পাও। আর সবশেষে একটা লাইক দিয়ে দেবে। বাই, বাই।